নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ছন্তনীর কলমে ববিতরায়। আমার কিছুই হবে না অনিমেষদা, জোয়ার আমাকে ভাসিয়ে নিতে পারবে না। আপনি আছেন তো, আপনি ঠিকই আমাকে বাঁচিয়ে নেবেন। মাধবীলতার কণ্ঠে আত্মবিশ্বাস। অনিমেষ বলল, তুমি চলো প্লিজ। যাবো তো, তার আগে আমার প্রশ্নের উত্তর দিন। কি উত্তর দেব? অনিমেষদা, আপনাকে সত্যি করে একটা কথা বলি। বলো। আপনার বন্ধুকে আমি একটা শিক্ষা দিতে চাই, কঠিন শিক্ষা। ও আমার সাথে দিনের পর দিন চিট করেছে, আমি কি বোকা ওর চিটারই ধরতে পারলাম না? ওকে শিক্ষা দিতে হলে আমার আপনাকে প্রয়োজন, বিশেষ প্রয়োজন। সাগরের জল ক্রমশই ফুলে উঠছে, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। অনিমেষের মন রীতিমতো ভয় ধরে গেল। ভীতু কণ্ঠে বলল, তুমি প্লিজ চল। যাবো তো, তার আগে বলুন আপনি আমাকে বিয়ে করবেন, সত্যিকারের বিয়ে, এবং আমরা একটা মন্দির থেকে বিয়ে করে তবেই বাড়ি ফিরব। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। মাধবীলতা জেদি কণ্ঠে বলল, না, এক্ষুনি বলুন ইয়েস অথবা নো। অনিমেষ মাধবীলতার এক হাত ধরল। মাধবীলতা নিজের হাত জোর করে ছাড়িয়ে নিল। অনিমেষ অধৈর্য হয়ে বলল, কি পাগলামি শুরু করলে, বিপদ হতে সময় লাগে না। মাধবীলতা আপন মনে বিড়বিড় করে বলল, আমি একটা পরীক্ষা করছি, কঠিন পরীক্ষা। আমার ধারণা আপনি আমার পরীক্ষায় পাশ করবেন, শুধু পাশ না, 100-তে 100 মার্কস পেয়ে পাশ করবেন। জীবনে কিছু কিছু সময় রিস্ক নিতে হয়। হঠাৎ একটা বড় ঢেউ এসে মাধবীলতাকে ভাসিয়ে নিয়ে নিল। অনিমেষের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেল। কাছেই একটা নারকেল গাছে কিছু অচেনা পাখি বসেছিল, ভীতু স্বরে কিচিরমিচির করতে করতে পাখিগুলো দূর আকাশে উড়াল দিল। অনিমেষও সঙ্গে সঙ্গে ঝাঁপ দিল। ঢেউটা আবার এদিকে ফিরে আসতেই মাধবীলতার এক হাত শক্ত করে ধরে ফেলল অনিমেষ। শুধু হাত ধরেই ক্ষান্ত দিল না, মাধবীলতার কোমর জড়িয়ে ধরলেও সমুদ্রের স্রোত এতটাই ভয়াবহ যে ওরা তীরে আসতে পারল না, আবারও ভাসিয়ে নিয়ে গেল এক ধাক্কায় অনেকটা দূরে। মাধবীলতা অনেকখানি নোনা জল খেয়ে ফেলেছে। অনিমেষ ডুবতে ডুবতে হাউমাউ করে কেঁদে দিল। বলল, ঢেউয়ে ভেসে থাকো, আমাকে ভুলে ছেড়ো না, আমার মুখটা বন্ধ রাখো প্লিজ। কোনো ভয় নেই, মনে সাহস রাখো। বড় ঢেউ আবার ওদের তীরের কাছাকাছি আছড়ে ফেলল। একজোড়া নরনারীকে ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই ঘটনা দেখে মুহূর্তেই মানুষ জমে গেল। স্থানীয়রা বড় দড়ি নিয়ে এসেছে। অতিরিক্ত স্রোতের জন্য কেউ জলে নামার সাহস পাচ্ছে না। ওদের দিকে নিশানা করে দড়িটা ছুঁড়ে ফেললো। ভাগ্য বোধহয় সহায় ছিল। সমুদ্র জলে পড়লে খুব কম মানুষই বেঁচে ফেরে। ওদের বেঁচে ফেরার বড় একটা গুণ হলো ওরা দুজনেই সাঁতার জানে। সাঁতার জানলেও এত স্রোতে টিকে থাকা যায় না, ওরা টিকে আছে। তার থেকেও বড় গুণ হলো অনিমেষ সৌভাগ্যক্রমে মোটা দড়িটা ধরে ফেলেছে। অনিমেষ বলল, ঢেউয়ের শরীর পুরোপুরি ভাসিয়ে দাও। মাধবীলতা তাই করলো। ঢেউটা যখন সমুদ্রের তীরে এসে আবারও আছড়ে পড়লো, তখনই একটানে ওদের পাড়ে নিয়ে আসা হলো। অতিরিক্ত জল খেয়ে মাধবীলতার চোখ মুখ উল্টে গেছে, বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছে। অনিমেষ অনেকটা নোনা জল খেয়েছে, তবে মাধবীলতার তুলনায় ও সুস্থ আছে। অনেকেই মাধবীলতাকে কোলে করে ধরাধরি করে নিয়ে যেতে চাইল। অনিমেষ কাউকেই ধরতে দিল না। কষ্ট করে হলেও নিজেই মাধবীলতাকে কোলে নিয়ে হেঁটে যেতে লাগলো। একটা নিরাপদ স্থানে গিয়ে মাধবীলতাকে শুইয়ে দিল। মুহূর্তেই জায়গাটায় ভিড় জমে গেল। ভেজা জামা মাধবীলতার গায়ের সাথে লেগে আছে। অনিমেষ নিজের শার্ট খুলে মাধবীলতার গা ঢেকে দিল। একজন ভদ্রমহিলা এগিয়ে এসে বলল, আমাকে দেখতে দিন, আমি একজন ডাক্তার। ভদ্রমহিলাকে দেখে মনে হলো নতুন বিয়ে হয়েছে, হয়তো বরের সাথে হানিমুনে এসেছে। অনিমেষ দ্বিমত করল না, খানিক সরে বসলো। ভদ্রমহিলা বিশেষ কায়দায় পেট টিপে টিপে মাধবীলতার পেটের জ্বর বের করল। হাতের পালস চেক করে বলল, বিপদ কেটে গেছে, এমন ভুল আর জীবনেও করবেন না। ভাগ্যে স্থানীয়রা দেখে ফেলেছিল, না হলে কি যে হতো। আমি কিছু ওষুধের নাম বলে দিচ্ছি, কোনো একটা ফার্মেসি থেকে কিনে এনে খাইয়ে দেবেন। মাধবীলতার গা জ্বরে পুড়ে যাচ্ছে। অনিমেষ শুকনো মুখে মাধবীলতার পাশে বসে আছে। এই হোটেলের ম্যানেজার এইবার দিয়ে 4 বার মাধবীলতাকে এসে দেখে গেছে। প্রথমবার তো কতগুলো ফলমূল নিয়ে আসলো, যতবার এসেছে ততবারই অনিমেষকে এক গাদা বেশি করে কথা শুনিয়ে দিয়ে গেছে। অনিমেষ অবশ্য উত্তর দেয়নি, তবে যতবারই তোমার বোন বলছিল ততবারই অনিমেষের গা জ্বলে গেছে। ইচ্ছে করছিল বেটাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিতে। অনিমেষ মনে মনে কঠিন প্রতিজ্ঞা করেছে, ওর সাথে কোনোদিনও মাধবীলতার সত্যি সত্যি বিয়ে হয়, ওরা হানিমুনে এসে এই হোটেলেই উঠবে।
এবং এই ব্যাটাকে দিয়ে লেখাবে ওরা সম্পর্কে স্বামী স্ত্রী। তখন ব্যাটার মুখটা দেখার মতো হবে। এই ব্যাটাকে একটা কঠিন শিক্ষা দেবে অনিমেষ। অনিমেষ মাধবীলতার একটা ছবি খুব ভাইরাল হয়েছে। ছবিটা কাপল হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতটাই জনপ্রিয় লাভ করেছে, অনেক মানুষই ওদের ছবি প্রোফাইল পিক দিচ্ছে, বড় বড় ক্যাপশনে লিখে দিচ্ছে হুলস্থুল কাণ্ড। ছবি কারো দেখার বাদ রইল না। মালতীকে ডেকে দেখালো রুমা ম্যাডাম, ঠেস মেরে বলল, মেয়ে কবে বিয়ে দিলেন দিদি? বর নিয়ে হানিমুনে চলে গেছে, অথচ আমরা জানতেই পারলাম না। মালতীর মুখটা চুপসে গেল। এত সুন্দর ছবি দেখেও মনটা খারাপ হয়ে গেল পাশের ছেলেটাকে। এত ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে চেনা চেনা লাগছে, তবে সঠিক চিনতে পারছেন না মালতী। মাধবীলতাকে ৩ ছেলে মেয়ের থেকে সবচেয়ে বেশি বিশ্বাস করত, ভরসা করত মালতী। মেয়েটা যে এমন একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটাবে ভাবতেই পারেনি মালতী। অনিমেষ মাধবীলতার কাপল ছবি দেখে সবচেয়ে বেশি ক্ষেপে গেল সঞ্জয়। অকারণেই মায়ের সাথে অনেকক্ষণ চিৎকার চেঁচামেচি করলো। আলপনার সাথে তুচ্ছ কারণে রাগ দেখালো, বাচ্চা দুটোকে ধমক দিল, তারপর কাজকর্ম বাদ দিয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে অনেকক্ষণ বসে রইল। অনিমেষের ফোনটা অনেকক্ষণ ধরে বেজে বেজে কেটে গেছে। মাধবীলতার জ্বর আসছে যাচ্ছে, তবে পুরোপুরি সেরে উঠছে না। মুখটা তেতো বিষ হয়ে আছে, কিছুই খেতে পারছে না। অনিমেষ মাধবীলতাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে আছে যে ফোনটা হাতে নেওয়ার সময় পাচ্ছে না। মাধবীলতার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছিল। মাধবীলতার চোখ বুজে আছে, বলল, ফোনটা ধরছেন না কেন? কে ফোন দিয়েছে? অনিমেষ ইতস্তত করে বলল, সঞ্জয়। মাধবীলতা নির্বিকার, বলল, ফোনটা ধরুন এবং লাউডস্পিকার দিয়ে কথা বলুন। অনিমেষ ফোন রিসিভ করে স্পিকারে দিল। সঞ্জয় খ্যাপা কণ্ঠে বলল, শালা হারামি, তোর মনে তাহলে এই ছিল? ফুর্তি করার জন্য আর মেয়ে পেলি না শেষে কিনা? অনিমেষ চমকে উঠল। ধাতস্থ হতে কিছুটা সময় লাগলো। কড়া কণ্ঠে বলল, মুখ সামলে কথা বল সঞ্জয়। তুমি মধু খেয়ে বেড়াচ্ছ আর আমি কিছু বললেই দোষ? জেনে শুনে তুই এই কাজটা কেন করলি বল? কি করেছি আমি? কোন সাহসে তুই মাধুকে নিয়ে কক্সবাজার গিয়েছিস? নিশ্চয়ই এরকম একরকম একসাথেই আছিস তোরা। ছি 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 ছি, হনিমেষ, তোকে আমি ভালো ভাবতাম, অথচ তুই আমার বন্ধুত্বের এভাবে সুযোগ নিলি। সঞ্জয়, তোর কোথাও ভুল হচ্ছে। কি ভুল হবে? আর কি ভুল হওয়ার বাদ রেখেছিস তুই? মাধবীলতা যে এত ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটাবে আমি তো স্বপ্নেও ভাবিনি। অনিমেষ ফোন কেটে দিল। মাধবীলতা অনিমেষের মুখের দিকে তাকাল এবং দৃঢ় কণ্ঠে বলল, হয় এখান থেকে যাওয়ার আগে আপনাকে বিয়ে করে তবেই বাড়ি ফিরবো, আর না হয় ওই সমুদ্র জলেই ডুবে মরবো। অনিমেষ আঁতকে উঠল। মালতী ফোনটা কানের সাথে চেপে ধরে গুনগুন করে কাঁদছে। মাধবীলতার বিরক্তি লাগছে, খুব ইচ্ছে করছে ফোনটা রেখে দিতে। কথার মাঝখানে ফোন রেখে দিলে মা খুব কষ্ট পাবে। মাধবীলতা নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিল না। স্বাভাবিক কণ্ঠে বলল, তখন থেকে বোকার মতো কাঁদছো কেন মা তুমি? বোকা দেখেই তো ছেলের কথা বিশ্বাস করে মেয়ের খোঁজ করিনি। তোরা এক একটা খুব চালাক হয়ে পড়েছিস না রে, খুব চালাক। মা প্লিজ। কেন তুই এমন একটা সর্বনাশের কাণ্ড করলি মাধবী? আমাদের মান সম্মানের কথা একবারও ভাবলি না? তোমরাও তো আমার কথা ভাবোনি মা। তুমি একটু চেষ্টা করলেই তো দাদার বিয়েটা ভাঙতে পারতে। রঞ্জিত মেয়েটাকে পছন্দ করে মাধবী। মাধবীলতা কিছু বলতে গিয়েও থেমে গেল। দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি অনিমেষ তাকে বিয়ে করে তবেই বাড়ি ফিরবো মা। মালতী আঁতকে উঠল। ভীতু কণ্ঠে বলল, অচেনা একটা ছেলেকে বিয়ে করবি মানে? আমি অনিমেষ তাকে খুব ভালো করেই চিনি মা। ছেলেটা কি করে? পড়াশোনা শেষ করেছে, আপাতত বেকার, তবে খুব শিগগিরই বাবার ব্যবসা ধরবে কিংবা একটা চাকরি জুটিয়ে ফেলবে। অসম্ভব। একটা বেকার ছেলের সাথে আমি কিছুতেই তোর বিয়ে দেব না। দাদার বিয়ের সময় তো আপত্তি করনি, তাহলে আমার বেলায় কেন আপত্তি করছো? অবুঝের মতো কথা বলবি না মাধবী। তুই বাড়ি চলে আয়, আমরা দেখে শুনে তোর খুব ভালো করে বিয়ে দেবো। আমি অন্য কাউকে বিয়ে করব না মা। জেদ করিস না মাধবী। জেদ না মা। আমি যথেষ্ট ম্যাচিওর একজন মানুষ। এই বয়সে নিশ্চয়ই আবেগে ভেসে কথাগুলো বলছি না। আর তুমিই তো সবসময় বলতে যে তোমাকে ভালোবাসে, তুমি তাকে কখনো ছেড়ে যেও না। কোন কথার সাথে কোন কথা মিলাচ্ছিস তুই? একজন বেকার ছেলের বউ হলে প্রতি পদে পদে বিপদে পড়তে হবে তোকে, তোর গোটা জীবনটা নষ্ট হয়ে যাবে। হবে না মা। তুই ঘোরের মধ্যে আছিস, আমার কথা শোন, বাড়ি চলে আয়। মা শোনো, আমি শুধু তোমাকে জানানোর জন্য ফোন দিয়েছিলাম। আমার ধারণা ছিল দাদার মতো আমার বিয়েটাও তুমি মেনে নেবে। আমি ভুল ভেবেছিলাম। এই সমাজ ছেলেদের ভুল কাজকে নির্দ্বিধায় অনুমতি দিল, মেয়েদের কাজে বাচ্চাদের। তুমি আর ছেলে মেয়ের পার্থক্যটা খুব ভালো করেই বুঝিয়ে দিলে মা। আমাকে ভুল বুঝিস না। আমি তোর ভালো চাই মাধবী। ভালো চাইলে আশা করি আমাদের বিয়েটাও হাসি মুখে মেনে নেবে। তোর বাবা খুব কষ্ট পেয়েছে।
দাদার বেলায় তো তোমরা এত কষ্ট পাওনি, তাহলে আমার বেলায় কেন এত কষ্ট পাচ্ছ? আমি তো আর বিয়েটা করে ফেলিনি, তোমাদের তো আসতে বলছি, তোমরা তো আসতেই চাচ্ছ না। শোনো মা, তোমরা যদি আজ নাও আসো, বিয়েটা আমি আজকেই করব। কথার এই পর্যায়ে মালতী প্রচন্ড রেগে গেল। চাপা কণ্ঠে বলল, তোর যা ভালো মনে হয় তুই তাই কর, খবরদার আর কখনো ফোন দিবি না আমাকে। মাধবীলতা কান্না চাপতে গিয়ে সঙ্গে সঙ্গে ফোনের লাইনটা কেটে দিল।